ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব নয়া উপনিবেশবাদী দেশগুলি কিভাবে উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলিকে শোষণ করছে এবং এই শোষণের ক্ষেত্রে উন্নত দেশগুলি বা উপনিবেশবাদী বা উপনিবেশিক দেশগুলো কোন কোন হাতিয়ার ব্যবহার করছে সেই বিষয়টি আজকে আমি তুলে ধরব। প্রথমে আমাদের জানা দরকার নয়া উপনিবেশবাদ কি। উপনিবেশবাদ সম্পর্কে তোমাদের ধারণা আছে, কোনো একটি ব্যবসায়ী কোম্পানি বা কোনো দেশের সরকার অন্য ভূখণ্ডে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে করতে সেখানে অর্থনৈতিক আধিপত্য বিস্তার করে এবং সেই ভূখণ্ডের অর্থনৈতিক ক্ষমতা নিজের হাতে নিয়ে নেয়, আর ভূখণ্ডের শাসক যারা থাকেন তাদের অর্থনৈতিক অবস্থাকে পঙ্গু করে দেয়। পরবর্তীকালে ওই ভূখণ্ডের শাসক বা শাসক মণ্ডলীকে যুদ্ধ করে বা সামরিক শক্তি প্রয়োগ করে দেশটা দখল করে নেয়, করে নিয়ে তার উপর শাসন কায়েম করে। যে প্রক্রিয়ায় এই কাজটি হয় তাকে বলা হয় উপনিবেশিকতা। আর যে দেশ বা যে কোম্পানি এই ভূমিকা পালন করে তাকে বলা হয় উপনিবেশিক শক্তি। দ্বিতীয় মহাযুদ্ধ হয়ে গেছে, 6 বছর ধরে এই যুদ্ধ চলেছে। এই যুদ্ধ চলাকালীনই বিভিন্ন সম্মেলনের মাধ্যমে মিত্র শক্তির দেশগুলির প্রতিনিধিরা বিভিন্ন কনফারেন্স তৈরি করে ইউএনও তৈরি করে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। এই ইউএনওর উদ্দেশ্য, নীতি, গঠন, কার্যাবলী বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে একটি দলিলে বা একটি সনদে। একে দলিল না বলে সনদ বলাই ভালো। একটা দেশকে পরিচালনা করবার জন্য যে নিয়ম কানুন একটি দলিলে বা একাধিক দলিলে লিপিবদ্ধ হয় তাকে বলে সংবিধান। তেমনি ইউএনও কিভাবে পরিচালিত হবে, ইউএনওর উদ্দেশ্যগুলি কি কি, ইউএনওর নীতিগুলো কি কি এবং ইউএনও কি কি কাজ করতে চায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা যে গ্রন্থে করা হয়েছে তাকে বলা হয় চার্টার বা সনদ। এই সনদে উপনিবেশবাদকে তুলে দেওয়া হয়েছে। উপনিবেশবাদকে, সাম্রাজ্যবাদকে সমর্থন করা হয়নি। ধিক্কার জানানো হয়েছে যে বিশ্বে আর কোনো উপনিবেশবাদ চলবে না। সেই কারণে তোমরা দেখতে পাবে যে 1945 থেকে 1960 এই সময়ের মধ্যে 40টারও বেশি দেশ, 40টারও বেশি পরাধীন ভূখণ্ডের জনগণ ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেছে। পাশাপাশি এখানে ইউএনও সাপোর্টটা সেই সব ভূখণ্ডের জনগণ পেয়েছে, যার ফলে উপনিবেশিকতা, উপনিবেশবাদ এটা সমর্থনযোগ্য নয়। উপনিবেশবাদকে সমর্থন করা হয়নি এবং আফ্রিকা মহাদেশের 1960 থেকে 1970 এই 10 বছরে 31টারও বেশি দেশ স্বাধীনতা লাভ করেছে। বিভিন্ন ভূখণ্ড, পরাধীন ভূখণ্ড স্বাধীনতা লাভ করেছে উপনিবেশিকতাবাদকে দূর করবার জন্য। উপনিবেশিকতাবাদকে সমর্থন করা হয়নি বলে এবং সেই সব ভূখণ্ডের জনগণের সংগ্রাম, জনগণের লড়াই, সেই লড়াইকেও আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু যারা উপনিবেশিক শক্তিশালী রাষ্ট্র তারা কিন্তু উপনিবেশিকতা স্থাপন করবে না, এটা কখনোই বিশ্বাসযোগ্য নয়। এবং আমরা এটা দেখব দ্বিতীয় মহাযুদ্ধের পরে যে সংগঠন, আন্তর্জাতিক সংগঠন ইউএনও গঠন হোক, আঞ্চলিক সংগঠন হোক, এর মধ্য দিয়ে বিশ্বের যারা দরিদ্র দেশ তারা কিন্তু শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের উন্নয়ন ঠিক মতো হচ্ছে না, তারা দারিদ্র্যের দুষ্ট চক্রে পড়ে আছে। বহু দেশ, তাদের স্বাধীনতা আছে, তারা একটা সার্বভৌম রাষ্ট্র, কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা এতটাই দুর্বল যে তাদের প্রকৃত স্বাধীনতা নেই। কি করে হলো? এই যে এটা দরিদ্র দেশ দরিদ্র হয়ে যাচ্ছে, দরিদ্র দেশ দরিদ্র হয়ে আছে, উন্নতির
লাভ করতে পারছে না, এর মূল কারণ হচ্ছে নয়া উপনিবেশিকতা। উপনিবেশবাদী শক্তিগুলো তাদের ভূখণ্ড হাতছাড়া হয়ে গেছে, সেই সব ভূখণ্ডে স্বাধীনতা দিয়ে দিয়েছে। যেমন ধরো, ভারতের উপর ব্রিটিশ উপনিবেশিক শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি উপনিবেশ স্থাপন করেছিল। ভারত 15ই আগস্ট 1947 সাল স্বাধীনতা লাভ করেছে। পাকিস্তান রাষ্ট্র তার আগের দিন স্বাধীনতা লাভ করেছে। তাহলে এই সব উপনিবেশ হাতছাড়া হলো যখন, তখন এই সব উপনিবেশকে স্বাধীনতা দিল ঠিকই, কিন্তু এগুলোর উপর তারা, এই দেশের উপর তারা কিন্তু নতুন ভাবে অর্থনৈতিক আধিপত্য বিস্তার করতে উদ্যোগী হয়েছে। পৃথিবীতে দ্বিতীয় মহাযুদ্ধের পর যতগুলো দেশ স্বাধীন হয়েছে, তারা সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ, তাদের অর্থনৈতিক সমস্যা ব্যাপক, তাদের বেকার সমস্যা ব্যাপক, তাদের প্রাকৃতিক সম্পদের অভাব, প্রাকৃতিক সম্পদ যেটুকু আছে তারা প্রযুক্তির অভাবে ব্যবহার করতে পারছে না, তাদের শিক্ষার মান নিম্ন, তাদের নিরক্ষরতা বেশি, দেশের লোকের জীবনযাত্রার মান, মানুষের জীবনযাত্রার মান খুবই নিম্ন। তাহলে এত সমস্যায় জর্জরিত এই দেশগুলো, তার কারণ দীর্ঘ বছর ধরে এই সমস্ত সদ্য স্বাধীন দেশগুলোর উপর উপনিবেশিক শক্তি উপনিবেশ স্থাপন করেছিল। তারা শাসনের নামে শোষণ করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে। সেই অভিজ্ঞতা তোমরা জানো। ভারতবর্ষ 190 বছর বিদেশি শাসনের অধীন থেকে ভারতের অবস্থাটা কি হয়েছিল, আর ভারত স্বাধীনতার পরে সেই অবস্থা, কঠিন অবস্থার জায়গা থেকে ভারতকে উঠে আসতে হয়েছে। তাহলে এটা আমি গেলাম ভারত কি পাকিস্তান রাষ্ট্রের স্বাধীনতার ক্ষেত্রে। কিন্তু বিশ্বের আমি পরিসংখ্যান দিয়ে বললাম যে 1945 থেকে 1940, 1960, এই 15 বছরে 40টারও বেশি দেশ স্বাধীনতা পেয়েছে। তারা পরাধীন ছিল, তার উপরে উপনিবেশ বজায় রাখতে হবে উপনিবেশিক শক্তিগুলোকে। আবার দক্ষিণ আফ্রিকার বা আফ্রিকা মহাদেশে 30টার বেশি দেশ 10 বছরে স্বাধীনতা লাভ করেছে। সেই স্বাধীনতা প্রাপ্ত দেশগুলি, সদ্য স্বাধীন দেশগুলোর উপর আগের উপনিবেশিক শক্তি, ফরাসি উপনিবেশিক শক্তি, তাদের আধিপত্য, অর্থনৈতিক আধিপত্য বজায় রাখতে হবে। তাহলে উপনিবেশবাদ নিপাত যাক, এই স্লোগানটা অনেক কার্যকরী হয়েছে। তার কারণ আমরা দেখছি যে অনেক দেশ স্বাধীনতা লাভ করেছে, তাহলে উপনিবেশবাদ দূর হয়েছে, সাম্রাজ্যবাদও অনেকটা দূর হয়েছে। কিন্তু উপনিবেশবাদ নতুন ভাবে আবির্ভূত হয়েছে, এইটাকে বলা হয় নয়া উপনিবেশবাদ। আর সাম্রাজ্যবাদ নিপাত যাক, এটা সনদে, জাতিপুঞ্জের সনদে বলা হয়েছে, এবং বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা এবং আন্তর্জাতিক সংগঠনের সম্মেলনে, সাধারণ সভাতে এটা সবাই স্বীকার করে নিয়েছে যে সাম্রাজ্যবাদ নিপাত যাক আর উপনিবেশবাদ নিপাত যাক। তো আজকের আমার আলোচনা হচ্ছে এই নয়া উপনিবেশবাদ কোন কোন হাতিয়ার ব্যবহার করে উন্নয়নশীল বা গরিব দেশগুলোর উপর তারা শোষণকে অব্যাহত রেখেছে। আমি প্রথম যে আলোচনা করব, প্রথম হাতিয়ার তোমার মেকানিজম অফ নিও কলোনিয়ালিজম, অর্থাৎ নয়া উপনিবেশবাদী, নয়া উপনিবেশিক শক্তি, নয়া উপনিবেশবাদী রাষ্ট্রগুলি, তারা বিভিন্ন ভাবে ডেভেলপিং কান্ট্রি, আন্ডার ডেভেলপড কান্ট্রি, উন্নয়নশীল দেশ এবং অনুন্নত দেশ, এগুলিকে শোষণ করছে। কি হাতিয়ার ব্যবহার করে? বিভিন্ন ধরনের হাতিয়ার ব্যবহার করছে, যেগুলো আপাত দৃষ্টিতে মনে হবে এগুলি শোষণের হাতিয়ার নয়। বর্তমান বিশ্বে উপনিবেশবাদ নাই ঠিকই, বর্তমান বিশ্বে দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তী কাল থেকে সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলি এবং আজকে একবিংশ শতকেও বহু রাষ্ট্র, তাদের সার্বভৌমত্ব আছে, নামে মাত্র সার্বভৌমত্ব আছে, তাদের ভূখণ্ড কেন্দ্রিক সার্বভৌমত্ব অর্থাৎ ভৌগোলিক সার্বভৌমত্ব আছে, জিওগ্রাফিক্যালি তাদের দেশ আছে, কিন্তু অর্থনৈতিক দিক থেকে তারা অত্যন্ত দুর্বল, তারা অত্যন্ত দুর্বল।
দ্বিতীয় মহাযুদ্ধের পর সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলিকে তৃতীয় বিশ্বের দেশ বলা হয়। এই দেশগুলিতে বেকার সমস্যা বেশি, এই দেশগুলিতে মানুষের জীবনযাত্রার মান খুবই কম, এই দেশগুলি কৃষি প্রধান দেশ, এই সব দেশের শিল্প উৎপাদন হয় না, এই দেশগুলির ঋণের পরিমাণ বেশি, এই দেশগুলির নিরক্ষরতার হার বেশি, এই দেশগুলিতে প্রাকৃতিক সম্পদের অভাব আছে, এই দেশগুলিতে যেটুকু প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোকে ব্যবহার করার মতো প্রযুক্তিবিদ্যা নেই, আর এই দেশগুলিকে ঋণের জালে আটকিয়ে তাদের ঋণ মুক্ত হতে দেয় না উন্নত দেশগুলি। পূর্বতন উপনিবেশিক শক্তিগুলি তারা উন্নত দেশে পরিণত হয়েছে। 1991 সালের আগ অবধি পৃথিবীকে পূর্ব আর পশ্চিম এই দুটো ভাগে ভাগ করা হতো। পূর্বের দেশগুলোকে সাধারণত দরিদ্র দেশ, উন্নয়নশীল দেশ বলা হতো, আর পশ্চিমের দেশগুলোকে বলা হতো উন্নত দেশ বা ডেভেলপড কান্ট্রি বলা হতো। শিল্পে উন্নত দেশ, অর্থনৈতিক, সামরিক সব দিক থেকে উন্নত দেশ বলা হতো পশ্চিমের দেশগুলোকে। কিন্তু পূর্বতন সোভিয়েত ইউনিয়নের ভাঙন হলো 1991 সালে। 1991 সালে দ্বিমেরুবাদী রাজনীতি অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে ঠান্ডা যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছিল, পৃথিবীর রাজনীতি দুটো মেরু থেকে পরিচালিত হতো, একদিকে সোভিয়েত ইউনিয়ন, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। কিন্তু এই দ্বিমেরুবাদের অবসান হলো, আর উভয় দেশের মধ্যে যে ঠান্ডা যুদ্ধের আবহাওয়া ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেল, কারণ সোভিয়েত ইউনিয়ন নিজে ভেঙে গেল। আর সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক শিবিরের বিভিন্ন দেশ, রোমানিয়া, বুলগেরিয়া, আলবানিয়া, এই সব সমাজতান্ত্রিক দেশগুলোর পতন হয়েছে এবং এইসব দেশে পুঁজিবাদী গণতন্ত্র ফিরে এসেছে। আর সোভিয়েত ভেঙে 15টা রাষ্ট্র তৈরি হয়েছে এবং রাশিয়া একটা বড় রাষ্ট্র তৈরি হয়েছে। রাশিয়া এবং অন্যান্য দেশগুলিতে ধনতান্ত্রিক বা গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ব রাজনীতি এক মেরুতে পরিণত হলো। কিন্তু যে যখন সুতরাং এই যে পূর্ব এবং পশ্চিমে যে বিভাজন, উন্নতির মাপকাঠিতে, উন্নয়নের মাপকাঠিতে এটা উঠে গেল, উঠে গিয়ে উত্তর আর দক্ষিণ এই দুটো মেরুতে ভাগ হয়ে গেল। সোভিয়েতের পতনের ফলে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর অর্থনৈতিক সংকট এবং সমাজতান্ত্রিক দেশের পতন, তার জায়গায় পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে ওঠা এবং এই সব দেশগুলো দরিদ্র দেশে পরিণত হয়ে গেল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যেসব দেশ তৈরি হলো এবং রাশিয়া তৈরি হলো, ব্যাপকভাবে অর্থনৈতিক সংকট। মার্কিন যুক্তরাষ্ট্রে এক মেরু প্রবণ রাজনীতি বিশ্ব রাজনীতিতে দেখা দিল, মার্কিন যুক্তরাষ্ট্রের একচেটি আধিপত্য প্রতিষ্ঠিত হলো, এটা হলো এক মেরুবাদ। আবার একবিংশ শতকে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের একচেটে আধিপত্যকে মানছে না। ফ্রান্স, ইংল্যান্ড, ইটালি, জার্মানি, চীন এইসব দেশ আর কি মার্কিন যুক্তরাষ্ট্রের একচেটে আধিপত্যকে মানছে না, কর্তৃত্বকে মানছে না। তাই বিশ্ব রাজনীতি আজকে বহু কেন্দ্রিক রাজনীতিতে পরিণত হয়েছে। ডলার সাম্রাজ্যবাদকে রুখে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ইউরো মুদ্রা এবং ব্রিটেনের যে মুদ্রা, তা ডলার সাম্রাজ্যবাদকেও রুখে দিয়েছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে উপনিবেশিক শক্তি কিন্তু এককভাবে কোনো একটা দেশ থাকতে পারে না। তাই আমরা যে দেশই দেখব যে তাহলে পূর্ব পশ্চিমের বিভাজন উঠে গিয়ে উত্তর এবং দক্ষিণের বিভাজন হলো, উত্তরের দেশগুলিকে উন্নয়নশীল দেশ বলা হয় ও উন্নত দেশ বলা হয়, আর দক্ষিণের দেশগুলিকে উন্নয়নশীল দেশ এবং অনুন্নত দেশ বলা হয়। এবার অনুন্নত দক্ষিণের দেশগুলি তাদের প্রযুক্তির কারণে, অর্থনৈতিক কারণে, সামরিক কারণে, শিক্ষার কারণে, প্রশাসনিক কারণে, প্রযুক্তিবিদ্যার কারণে বিভিন্ন দিক থেকে উন্নত দেশগুলির উপরে নির্ভরশীল। তাই আজকের পৃথিবীতে যে বিশ্ব রাজনীতি, ওয়ার্ল্ড পলিটিক্স, আন্তর্জাতিক সম্পর্ক, এটা নির্ভর করছে পরনির্ভরশীলতার তত্ত্বের উপরে। পরনির্ভরশীলতা তত্ত্ব, প্রত্যেকটা দেশ কিন্তু নির্ভরশীল। উন্নত দেশগুলো উন্নত করেছে ঠিকই, কিন্তু তারাও কিন্তু নির্ভরশীল উন্নয়নশীল দেশগুলোর উপর। উন্নয়নশীল দেশগুলো থেকে কাঁচামাল তারা সংগ্রহ করে, উন্নয়নশীল দেশগুলিকে উন্নত দেশগুলো যন্ত্রপাতি বিক্রি করে, টেকনোলজি বিক্রি করে,
এবং এবং শিল্পজাতীয় দ্রব্য বিক্রি করে। তাহলে এইভাবে আমরা দেখছি বর্তমানে 1991 পর থেকে উন্নত উত্তরের উন্নত দেশগুলি তারা বিভিন্ন সহযোগিতার মাধ্যমে বিভিন্ন হাতিয়ার ব্যবহার করে অনুন্নত দেশগুলিকে, উন্নয়নশীল দেশগুলিকে শোষণ করছে, তাদেরকে পরনির্ভরশীল করে তুলছে, তাদের স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে বিভিন্ন দিক থেকে। এবার কি কি পদ্ধতিতে কি কি হাতিয়ার ব্যবহার করে উন্নত দেশগুলি বা উপনিবেশিক নয়া উপনিবেশিক শক্তি, উন্নত দেশগুলি আজকে নয়া উপনিবেশিক শক্তি, তারা কিভাবে শোষণ কায়েম করেছে করছে, সেটাই আজকে পয়েন্ট আকারে তুলে ধরবো। 1 নাম্বার, বিদেশি সাহায্য। বিদেশি সাহায্য, ফরেন এড। দেখো, ফরেন এড এটা বিদেশি সাহায্য। একটা দেশ যখন খুব দুর্বল হয়ে পড়ে, সামরিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে, অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে, দেশের ন্যাশনাল ইনকাম কমে যায়, ন্যাশনাল প্রোডাকশন কমে যায়, ন্যাশনাল ইনকাম কমে যায়, পার ক্যাপিটাল ইনকাম কমে যায়, মানুষের জীবনযাত্রার মান নিচে নেমে যায়, তখন কি করবে? কোনো উপায় না থেকে কোনো উন্নত দেশের কাছ থেকে সাহায্য নিতে বাধ্য হয়। বিদেশি সাহায্য ছাড়া দরিদ্র দেশের পক্ষে চলা সম্ভব নয়। আজকের দুনিয়া হচ্ছে পরনির্ভরশীলতার দুনিয়া। ডিপেন্ডেন্সি থিওরি রয়েছে, পরনির্ভরশীলতা তত্ত্ব। উন্নত দেশগুলি যদি অনুন্নত দেশ, তৃতীয় বিশ্বের দেশ, অর্থাৎ দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে এই তৃতীয় বিশ্বের টানটা বেশি ব্যাপকভাবে ছিল, তাদের উপরে নির্ভর করতে হয়। আর তৃতীয় বিশ্বের অনুন্নত গরিব দেশগুলিকে উন্নত দেশের কাছে নির্ভর করতে হবে, এটা খুব স্বাভাবিক, কোনো উপায় নেই। তাই তাদের ঋণ নিতে হয় উন্নত দেশের কাছ থেকে। তাদের IMF থেকে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সেই ফান্ডে উন্নত দেশের সরকারের, উন্নত দেশের অর্থ সেখানে আছে, আর সেইখান থেকে ঋণ নিচ্ছে দরিদ্র দেশগুলি। আর এর মধ্য দিয়ে উন্নত দেশগুলি, অর্থাৎ যেখানে IMF এর অর্থ যার বেশি আছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ বেশি আছে, সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র IMF থেকে যখন ঋণ নিচ্ছে দরিদ্র দেশগুলি, তখন তাকে শর্ত দেওয়া হচ্ছে, যেসব দেশ মানে কি বলবো ঋণ নিচ্ছে তাদের কি পারপাসে ঋণ নিতে হবে আগে জানাতে হবে। আবার ঋণ নিয়ে কোন কোন পারপাসে ব্যয় করবে সেটা কিন্তু ঋণ গ্রহীতা দেশের উপর নির্ভর করছে না। ঋণ গ্রহীতা দেশ যদি কৃষি উন্নতির জন্য ঋণ নেব মনে করছে, কিন্তু উন্নত দেশ বলছে, যে দেশের অর্থ IMF এর মাধ্যমে দিচ্ছে, সেই দেশ শর্ত দিচ্ছে যে তুমি কৃষি উৎপাদন করতে পারবে না। তার কারণ উন্নত দেশের দেখা যাচ্ছে কৃষি উৎপাদন আছে, সেই পারপাসে তুমি এই দ্রব্য উৎপাদন করতে পারবা না। উন্নত দেশ মেডিসিন তৈরি করছে, সেই মেডিসিনটা ঋণ নিয়ে উন্নয়নশীল দেশ তৈরি করতে পারবে না। এইভাবে তাকে শোষণের বেড়া জালে আটকে রাখছে, স্বল্প মেয়াদী ঋণ দিচ্ছে, এবং ঋণগুলো এমন ভাবে দিচ্ছে, যেমন পাকিস্তান IMF থেকে সদ্য ভারত পাকিস্তানের যে অপারেশন সিন্দুর হয়ে গেল, অপারেশন সিন্দুর যে অ্যাটাক, সিজ ফায়ার হলো, তার পরবর্তীকালে IMF থেকে পাকিস্তান ঋণ নিয়ে সেই ঋণের টাকায় যারা সন্ত্রাসবাদী তাদের উন্নয়নের জন্য ব্যয় করছে। এটা মজা পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, IMF মজা পাচ্ছে যে এইভাবে ঋণ নিলে সে আরো ঋণের জালে আটকে পড়বে, ঋণ শোধ করতে পারবে না। ঋণ নিয়ে যদি প্রোডাকশন করে, তাহলে উৎপাদন বাড়ায়, তাহলে ঋণ পরিশোধ করতে পারবে, ঋণের সুদও দিতে পারবে। তাই এটা গেল পাকিস্তানের আভ্যন্তরীণ রাজনীতির ত্রুটি, কিন্তু এবং তার ফরেন পলিসির ত্রুটি। যাই হোক, এইভাবে অনেক গরিব দেশ, সে যদি মনে করে যে আমার বেসিক ইন্ডাস্ট্রির উন্নতি করব, বেসিক এগ্রিকালচার উন্নতি করবে এগ্রিকালচারে, তাহলে ঋণ
দাতা দেশ তারা বলে দিবে যে তুমি এই পারপাসে ঋণ ব্যবহার করতে পারবে না। ঋণ নিয়ে যে দ্রব্য তৈরি করবে, যেটা যেটা উন্নত দেশে তৈরি হয় না, উন্নত দেশে তৈরি হয় না, উন্নত দেশে তৈরি হয় এমন জিনিস যদি ঋণ গ্রহীতা দেশ সেই দ্রব্যটা উৎপাদন করে, তাহলে উন্নত দেশের দ্রব্য কম বিক্রি হবে ইন্টারন্যাশনাল মার্কেটে, তার একচেটিয়া যে বাজার সেটা নষ্ট হয়ে যাবে। তাহলে বিদেশি সাহায্য আপাত দৃষ্টিতে মনে হয় যে ভালো। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সিনেটর, মার্কিন আইনসভার নাম হচ্ছে কংগ্রেস, কেন্দ্রীয় আইনসভার নাম হচ্ছে কংগ্রেস, কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট, নিম্নকক্ষ জনপ্রতিনিধি সভা। এই উচ্চকক্ষ সিনেটের একজন সদস্য ম্যাকগভার্ন অভিযোগ করেছেন যে, কি অভিযোগ করেছেন, যে মার্কিন যুক্তরাষ্ট্র PL 480 চুক্তি করে ভারতকে অবাঞ্ছিত উদ্বৃত্ত শস্য দিয়েছে ভারতকে। ভারত সেই সময় প্রচন্ড খাদ্য সমস্যা। আমরা ছোটবেলায় দেখেছি এই গমের খাদ্যগুণ তুলে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্র উপকূলে সেগুলি ফেলে দিত। ভারতে তখন এতটাই অভাব, 60-এর দশকের শেষে, 70-এর দশকে প্রথমেও এই অবাঞ্ছিত উদ্বৃত্ত শস্য, যার কোনো খাদ্যগুণ নেই, সেই খাবারটা সামান্য পয়সা দিয়ে ইন্ডিয়া আমেরিকার কাছ থেকে PL 480 চুক্তি অনুযায়ী ভারত সাহায্য নিয়েছে। আর এই সাহায্য পাওয়ার মধ্য দিয়ে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অনেক সময় মাথা নত করতে হয়েছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত মাথা নত করে না। মার্কিন 7ম নৌবহর যুদ্ধ জাহাজ সমুদ্র বঙ্গোপসাগরে পাঠিয়েছিল। পাক ভারত 71-এর বাংলাদেশ যখন স্বাধীন হলো, সেই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের এগেনস্টে যুদ্ধ জাহাজ পাঠিয়েছিল। আর ভারত সেটাকে মোকাবেলা করবার জন্যে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে 40টা যুদ্ধ জাহাজ নিয়ে আসে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ ফিরে যায়, ভারতের সঙ্গে যুদ্ধ করেনি। যাই হোক, এই যে উদ্বৃত্ত অখাদ্য অবাঞ্ছিত শস্য সেটা ভারতকে দিয়েছে, এটা আমার তোমার কথা নয়। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের 100 জন সিনেটের সদস্য আছে, তার মধ্যে সিনেটর অন্যান্য দেশের দ্বিতীয় কক্ষের সদস্যদের যে পাওয়ার আছে তার থেকে অনেক বেশি পাওয়ার আছে সিনেটের। অতএব সিনেটের সম্মান মর্যাদা অনেক বেশি দ্বিতীয় কক্ষের। বিশ্বের সব থেকে শক্তিশালী দ্বিতীয় কক্ষ হচ্ছে সিনেট। সেই সিনেটের সদস্য ম্যাকগভার্ন এই কথাটা বলেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাহায্যকারী দেশ সাহায্য হতে পারে, অনুদান হতে পারে, কিন্তু এর মধ্য দিয়ে উপনিবেশবাদী শক্তিশালী উন্নত রাষ্ট্র কখনোই চায় না ঋণ গ্রহীতা রাষ্ট্র স্বনির্ভরশীল হোক, ঋণ গ্রহীতা রাষ্ট্র ঋণের টাকা গঠনমূলক উৎপাদনমূলক কাজে যাতে ব্যয় না করে। আবার ঋণদাতা রাষ্ট্র, উন্নত রাষ্ট্র উন্নয়নশীল গরিব দেশকে শর্ত দিবে, তুমি এই পারপাসেই এই ঋণের টাকা ব্যয় করতে পারবা। তুমি কে? আমি ধার নিচ্ছি, আমি ধারের টাকা কিসে ব্যয় করব, আমার ব্যাপার, তাই তো? কিন্তু এখানে কোনো উপায় নেই, ঋণ গ্রহীতা দরিদ্র রাষ্ট্রের, এবং কোনো উপায় নেই। ঋণের জালে পড়ে সে আর উঠতে পারে না। দারিদ্র্যের দুষ্ট চক্র বলা হয়। একটা দেশ গরিব, একটা দেশ দরিদ্র, কারণ সে দরিদ্র। দেশের প্রোডাকশন কম হইলে ন্যাশনাল গ্রস প্রোডাকশন কম হবে,
ন্যাশনাল গ্রস প্রোডাকশন কম হইলে ন্যাশনাল ইনকাম কম হয়, ন্যাশনাল ইনকাম যদি কম হয় ন্যাশনাল পার ক্যাপিটাল ইনকাম কম, পার ক্যাপিটাল ইনকাম কম মানে হলো সঞ্চয় কম, সঞ্চয় কম মানে হলো বিনিয়োগ কম। মানুষ যখন টাকা ব্যাংকে রাখবে আর সেই টাকা শিল্পপতি বা অর্থনীতিতে বিনিয়োগ হবে, তাহলে সঞ্চয় কম মানে কি? সঞ্চয় কম মানে হচ্ছে বিনিয়োগ কম, বিনিয়োগ কম মানে হলো উৎপাদন কম। আবারও বলছি, উৎপাদন কম মানে হলো ন্যাশনাল ইনকাম কম, ন্যাশনাল ইনকাম কম মানে তোমার মাথাপিছু আয় কম, মাথাপিছু আয় কম মানে সঞ্চয় কম, সেভিংস কম, সেভিংস কম মানে হলো ইনভেস্টমেন্ট কম, ইনভেস্ট করবে কম, ইনভেস্টমেন্ট কম মানে হলো তোমার প্রোডাকশন কম, আবার প্রোডাকশন কম মানে আবার ন্যাশনাল। এইভাবে বারবার চক্রাকারে চক্রাকারে সেই দেশটা দরিদ্রের দিকে তলিয়ে যাবে। একে বলা হয় ভিসিয়াস সার্কেল। এই ভিসিয়াস সার্কেল দারিদ্র্যের দুষ্ট চক্রে এবং বিদেশি সাহায্য দিয়ে, ফরেন এড দিয়ে নয়া উপনিবেশবাদী শক্তি, নয়া উপনিবেশবাদ নিপাত তারাই মুখে বলেছে, এটা তত্ত্ব কথা, এটা কিন্তু তাদের মনের কথা না। আজকে বিশ্বব্যাপী শোষণ, অত্যাচার, নিপীড়ন এটা সর্বজন স্বীকৃত। একদিকে একটা সাধারণ মানুষ, বিশ্বের সাধারণ মানুষ এটা উপলব্ধি করতে পারি না আমরা, তাহলে তাদের আমি টাকা ধার নেব, তার শর্তে আমাকে টাকা ধার নিতে হবে। বিশ্ব ব্যাংক টাকা ধার দেয়, শর্ত দেয়। এই যে নর্মদা পরিকল্পনা, এই নর্মদা পরিকল্পনাতে সব মিলে প্লাস মাইনাস করে লাভ ক্ষতি হিসাব করে দেখলে ক্ষতির পরিমাণ বেশি। আর এই নর্মদা পরিকল্পনা করতে বিশ্ব ব্যাংক টাকা দিয়েছে ভারতকে। ভারত এটা পরবর্তীকালে বুঝতে পেরেছে, সব এগুলোকে ভারত উপেক্ষা করেছে। আজকে ডেভেলপিং কান্ট্রিতে পর্যায়ে ভারত ন্যাশনাল ইনকামের দিক থেকে ভারত অনেক এগিয়ে আছে, অর্থনীতিতে বিশ্বে পঞ্চম স্থান অধিকার করে আছে, আরো ভারতের উন্নতি হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু বহু দেশ আজকে দারিদ্র্যের কবলে পড়ে আছে, তারা ধুক ধুক করছে, তাদের দেশের বিনিয়োগ কম, তাদের দেশে প্রোডাকশন কম, ন্যাশনাল ইনকাম কম, ন্যাশনাল ইনকাম কম, ন্যাশনাল ইনকাম কম তো পার ক্যাপিটাল ইনকাম কম, পার ক্যাপিটাল ইনকাম কম তো সেভিংস কম বা সঞ্চয় কম, সঞ্চয় কম তো ইনভেস্টমেন্ট কম, বিনিয়োগ কম, বিনিয়োগ কম তো উৎপাদন কম। এই দারিদ্র্যের দুষ্ট চক্রে বহু দেশ আছে। আজকে অনেক দেশ ব্ল্যাক লিস্টে রয়েছে। তাদের অর্থনীতি এতটাই সংকটে যে আইএমএফ ঋণ দিবে না, খুব গরিব হলে ঋণ দেয় না। জমি থাকলে, যেমন গ্রামের কারো 2 বিঘে জমি থাকলে জমি দলিল নিয়ে টাকা দেয়, সোনা থাকলে সেই সোনাটা জমা নিয়ে টাকা দেয়, দাদুন দেয়। সুদ তো নেবেই, কিন্তু ডিপোজিট রাখতে হয় যে টাকাটা ভবিষ্যতে আমি পাবো কিনা। তাই ওয়ার্ল্ড ব্যাংক এবং 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 এইসব দেশগুলোকে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে। এইসব দেশের অবস্থায় বিদেশি সাহায্য খুব ভালো নয়। দুই নাম্বার হচ্ছে, যেটা খুব পরিচিত, তোমরা জানো, মাল্টিন্যাশনাল কর্পোরেশন, বহুজাতিক কর্পোরেশন। মাল্টিন্যাশনাল কর্পোরেশন খুব পপুলার একটা বিষয়। আজকে বিশ্বে বিশ্বায়ন প্রক্রিয়া চলছে। মূলধন কোনো একটা দেশে শুধু বিনিয়োগ হয় না, মূলধন একাধিক দেশে বিশ্বব্যাপী বিনিয়োগ হচ্ছে, সঞ্চালিত হচ্ছে। উৎপাদন পদ্ধতি বিশ্বব্যাপী সম্প্রসারিত হতে, আগে শিল্পায়নের প্রথম দিকে শিল্পে উন্নত দেশ শুধু নিজের দেশেই শিল্পে উন্নত করত, আর অনুন্নত দেশ থেকে, উপনিবেশ থেকে তারা কাঁচামাল সংগ্রহ করত, আর নিজের দেশে দ্রব্য তৈরি করে সেই দ্রব্য উপনিবেশগুলিতে বিক্রি করত। আজকে
বিশ্বায়নের যুগে, বেসরকারীকরণের যুগে এই পদ্ধতিকে ত্যাগ করা হয়েছে এবং ত্যাগ করেছে উন্নত দেশগুলো। তারা পরিবেশ রক্ষার ক্ষেত্রে সচেতন হয়েছে। তাদের দেশে শিল্পায়নের ফলে পরিবেশ দূষণ হয়েছে, এটা পরিবেশ তাদের বাঁচাতে হবে। আর গরিব দেশগুলোর পরিবেশকে নষ্ট করতে হবে, গরিব দেশগুলোর পরিবেশকে নষ্ট করতে হবে, এইটা যাতে পরিকল্পনা। আর গরিব দেশে শিল্পায়ন ঘটাবো। এতদিন আমরা গরিব দেশে শিল্পায়ন ঘটেনি, এখন আমরা গরিব দেশগুলিতে শিল্পায়ন ঘটাবো। জায়গায় খাবে, জায়গায় মরবে। ওই দেশে শিল্পায়ন করবে, পরিবেশ, ওখানকার পরিবেশ দূষণ হবে, ওখানকার মানুষের ক্ষতি হবে। ওই দেশ থেকে সস্তায় ইঞ্জিনিয়ার পাওয়া যাবে, লেবার দরকার নেই। আজকে ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথডে প্রোডাকশন হয়, সুতরাং সেখানে সস্তায় ইঞ্জিনিয়ার পাবো। যে ইঞ্জিনিয়ারটা উন্নত দেশে আনতে গেলে বেশি মাইনা দিতে হবে, কিন্তু ওখানে অল্প পয়সায় ইঞ্জিনিয়ার পাবে। পরিকাঠামো, সরকার রাস্তাঘাট তৈরি করতে পারেনি, ব্যর্থ হয়েছে, অনুন্নত দেশ, গরিব দেশ। পরিকাঠামো তৈরি করে দেব, সেখানে টোল বসিয়ে দেব, সেখান থেকেও আমাদের কোম্পানির ইনকাম হবে, দ্রব্য উৎপাদন হবে, ক্যারিং কস্ট আমার কমে গেল। আগে শিল্পের কাঁচামাল আনতে ক্যারিং কস্ট লাগতো, পরিবহন খরচ লাগতো, আবার দ্রব্য ফিনিশড প্রোডাক্ট উপনিবেশে বা অনুন্নত দেশে নিজেতে আবার খরচ হতো। সব খরচই কিন্তু বেঁচে গেল, লাভ বেশি হবে, লাভ বেশি হবে। সুতরাং আরেকটা বিষয়, সুকৌশলে উন্নত দেশে যে কারখানাটা উন্নত প্রযুক্তি ব্যবহার করে দ্রব্যের লংজিভিটি যত বছর হবে, অনুন্নত দেশের সেই দ্রব্য তৈরি হবে সেখানকার পরিবেশ অনুযায়ী, সেখানে সেই দ্রব্যের লংজিভিটি কম হবে, যাতে ওই দ্রব্যটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ওই দ্রব্যটা আবার নতুন করে কেনে, আর আমাদের ওইখানকার শিল্প কারখানা বাণিজ্য ঠিকঠাক চলে। এর জন্য বিশ্বব্যাপী মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, সংক্ষেপে MNC তৈরি হয়েছে। নয়া উপনিবেশবাদী দেশগুলির যে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন রয়েছে, তারা অত্যন্ত শক্তিশালী। নয়া উপনিবেশবাদী দেশগুলির সরকার, তারা তাদের দেশের মাল্টি ন্যাশনাল কর্পোরেশনকে অনুন্নত দেশে যাতে শিল্প কারখানা গড়তে পারে, সরকারি পর্যায়ে তার জন্য চুক্তি করে, সরকারি পর্যায়ে সেখানে সরকারের সঙ্গে যোগাযোগ করে। আর নয়া উদারনীতিবাদী তত্ত্ব অনুযায়ী রাষ্ট্র এই কর্পোরেশনকে পাহারা দেবে। অতন্দ্র প্রহরীদার হলো গভর্নমেন্ট। গভর্নমেন্ট পরিচালনা করে স্টেটকে। সেই স্টেটের ধারণা হলো মিনিমাল স্টেটের ধারণা। স্টেটের একদিকে অভিমুখ থাকবে অংশীদারত্ব প্রশাসন, স্বচ্ছ প্রশাসন, জনগণ প্রশাসনে বেশি বেশি অংশ নেবে, সংবেদনশীল প্রশাসন, গভর্নমেন্ট, রেসপন্ডিং গভর্নমেন্ট। একদিকে এই কথা বলা হচ্ছে, অর্থাৎ এই ক্যাপিটালিজম দ্বিচারিতা করে, অর্থাৎ একদিকে জনগণকে ধোঁকা দিচ্ছে, আর অন্যদিকে মাল্টি ন্যাশনাল কর্পোরেশনগুলিকে বিভিন্ন দেশের উন্নত দেশগুলো তাদের মধ্যে এতটাই আন্ডারস্ট্যান্ডিং আছে যে ব্যবসা করবার সুযোগটা দিয়ে দিচ্ছে। আমি একটা উদাহরণ দিব, যে বিদ্যুৎ উৎপাদন আমাদের দেশে হয় এবং ঘাটতি আছে। বিদ্যুতের ঘাটতি পূরণের জন্য 2005 সালে অসামরিক পরমাণু চুক্তি ভারত সরকার করে 2005। তো এই চুক্তি অনুযায়ী আমেরিকার কোম্পানির কাছ থেকে নিউট্রন, প্রোটন এবং ইলেকট্রন এই বিস্ফোরক পদার্থ কিনবে ইন্ডিয়া গভর্নমেন্ট। ইন্ডিয়া গভর্নমেন্ট কেন এটা তৈরি করবে? মার্কিন প্রেসিডেন্ট ডাব্লিউ বুশ ভারতে আসেন, এ ব্যাপারে ওবামা ভারতবর্ষে এসেছেন, মার্কিন রাষ্ট্রপতি। কেন এসেছেন? যে তার দেশে পরিবেশকে রক্ষা করবার জন্য এই বিস্ফোরকগুলি ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে 1997 সালে।
পরিবেশ আইন কঠোরভাবে প্রয়োগ করেছে, তাহলে ওই কোম্পানির ব্যবসা বন্ধ হয়ে যাবে। ওই কোম্পানির ব্যবসা চালানোর জন্য ভারতবর্ষে ভারত সরকারের সঙ্গে চুক্তি করেছে। এই অসামরিক পরমাণু চুক্তি ক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ ক্ষেত্রে অনেক বিরোধ দেখা দিয়েছে। নিরপেক্ষ বিজ্ঞানীরা বলছেন যে এটা 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 ভারত নিলে ভারতে সন্ত্রাসবাদীদের হাতে বিস্ফোরক পদার্থ হাতে বেশি চলে যাবে। আর এখানে যে বিদ্যুৎ উৎপাদনের জন্য চুল্লি জ্বলবে ভারতে, সেই চুল্লিগুলোর থেকে বিষাক্ত হাওয়া তৈরি হবে, পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর চুল্লি জ্বলার পরে যে বিস্ফোরক পদার্থগুলি যে ছাই, সেটা একটা নির্দিষ্ট অনেক দূরে দূরে সেখানে ফেলতে হবে, যাতে সেখানে জনগণের বসতি না থাকে। কিন্তু আমাদের দেশ এতটাই মানে জনসংখ্যা বেশি যে যেখানে চুল্লি জ্বলবে তার প্রাচীরের সঙ্গে চায়ের দোকান হবে, বিভিন্ন জনসমাগমটা বাড়ে। ফ্রান্স এই চুল্লি জ্বালিয়ে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করেছে। 80% চুল্লি জ্বালিয়ে ফ্রান্সে বিদ্যুৎ উৎপাদন হতো। তারা ত্যাগ করছে, সৌরশক্তিকে গুরুত্ব দিচ্ছে। কিন্তু ভারত সরকার এটাকে গুরুত্ব দিয়েছিল চুল্লি জ্বালানোর একটা ব্যাপারে। তাহলে এটা বুঝতে হবে যে অনেক দেশের ভালোর জন্য, আপাত দৃষ্টিতে ভালো, তার জন্য ভবিষ্যৎ ক্ষতিকর জিনিসগুলো করে। আর উন্নত দেশগুলো তারা নিজের দেশের পরিবেশকে রক্ষা করবার জন্য, তাহলে ভারতের পরিবেশ নষ্ট হবে না চুল্লি জ্বললে? কি তাই তো? তাহলে ওখানে পরিবেশ নষ্ট হবে। তাই ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, এইসব উন্নত দেশ, ইটালি, এইসব উন্নত দেশ নিজের দেশে পরিবেশকে রক্ষা করবার জন্য মাল্টিন্যাশনাল কর্পোরেশনের মধ্য দিয়ে অনুন্নত দেশে, উন্নয়নশীল দেশে তারা ব্যবসা বাণিজ্য করবে। তারা ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে যে ইন্ডাস্ট্রি তৈরি করবে, ইন্ডাস্ট্রি তৈরি করলে নিজের দেশের, উন্নত দেশের ক্ষতি হবে, পরিবেশ রক্ষা হবে না। তাই পরিবেশকে বাঁচানোর জন্য তোমরা ব্যবসা করো, অন্য দেশে, গরিব দেশে গিয়ে ব্যবসা করো। আর সেখানে পরিবেশ দূষণ হোক, সেইখানে জিনিস তৈরি হবে, সেখানেই কারখানা তৈরি হবে, সেইখানকার মানুষই খাবে, অর্থাৎ ব্যবহার করবে। এক কথায় এটা আমি উপহাস করে বলছি যে জায়গায় খাবে, জায়গায় মরবে। এই হচ্ছে নয়া উপনিবেশবাদী শক্তি। তারা বহুজাতিক কর্পোরেশনকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। কয়েকটা বহুজাতিক কর্পোরেশনের নাম আমি বলবো। IBM, জেনারেল মোটরস, এই সমস্ত হচ্ছে আন্তর্জাতিক কর্পোরেশন। এবং এই সমস্ত ফার্মগুলি, তাদের ভালো দিক আছে আপাত দৃষ্টিতে, কিন্তু এই ফার্মগুলির যে কাজ, সেই কাজগুলো কিন্তু খুবই ক্ষতিকর। এই ফার্মগুলো নিজের উন্নত দেশের সরকারকে যেমন কনভিন্সড করে, তারা ডেমোক্রেটিক সিস্টেমে সরকার দাঁড়িয়ে থাকে সেই দেশের মাল্টিন্যাশনাল কর্পোরেশনের উপর। মাল্টিন্যাশনাল কর্পোরেশন যদি অর্থ না দেয়, তাহলে তারা সরকারে টিকে থাকবে না। প্রত্যেকটা ডেমোক্রেটিক সিস্টেমে কোন দল পাওয়ারে আসবে, সেই দেশের পুঁজিপতিরা, বিশ্বের পুঁজিপতিরা, আজকে গ্লোবালাইজেশনের যুগ, বিশ্বায়নের যুগ, সেই পুঁজিপতিরা ঠিক করবে যে এই দলকে পাওয়ারে আনতে হবে। তার সিদ্ধান্ত নেওয়ার পরে মিডিয়াকে কিনে ফেলবে, গণমাধ্যমকে কিনে ফেলবে, জনগণের পক্ষে প্রচার করবে, সেই দলের প্রার্থীদের গুণগান করবে। জনগণ বিভ্রান্ত হয়ে ভোট দিবে। জনগণ জোর করে ভোট নেয়। তাদের দ্বারা যে অর্থ পায়, সেই অর্থের জন্যই কিন্তু মানুষ এই দুর্বৃত্তায়ন করে। নির্বাচনে দুর্বৃত্তায়ন আপনা আপনি করে না, খরচ লাগে তাতে কিন্তু এতে শাসক দলের সুবিধা হয়, শাসক দলের সুবিধা হয়। আর শাসক দলকে যদি মনে করে দেশের ক্যাপিটালিস্টরা যেকে চেঞ্জ করে দিতে হবে, তাহলে চেঞ্জও করে দিবে। তাই মাল্টিন্যাশনাল কর্পোরেশন প্রত্যেকটা দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, প্রত্যেকটা দেশের অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। মাল্টিন্যাশনাল কর্পোরেশন প্রত্যেকটা দেশের সামাজিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলো কিভাবে অনুন্নত দেশগুলির বা গরিব দেশগুলোকে নিয়ন্ত্রণ করে,
তা আমরা কয়েকটা পয়েন্ট আকারে তুলে ধরবো। 1 নাম্বার পয়েন্ট, এমএনসি দেখো নয়া উপনিবেশবাদী দেশগুলি বা নয়া উপনিবেশিক শক্তি দেশগুলি বা উন্নত দেশগুলি উন্নয়নশীল দেশের বা দরিদ্র দেশের বিদেশি মুদ্রা বিনিয়োগ করে। বিদেশি মুদ্রা বিনিয়োগ মানে কি? গরিব দেশের নিজস্ব মুদ্রা আছে, সেই নিজস্ব মুদ্রা এই মাল্টিন্যাশনাল কর্পোরেশন ব্যবহার করবে না, বিদেশি মুদ্রা বিনিয়োগ করবে। আর বিদেশি মুদ্রা শিল্প কারখানা তৈরি করে বিনিয়োগ করে উৎপাদনকে জাইগান্টিক ফিগারে তৈরি করবে, দৈত্য আকারে হিউজ পরিমাণ প্রোডাকশন করবে, করে আবার সেখানকার বাজারে বিক্রি করবে। আর কোনো অনুন্নত দেশে যদি শিল্পের পরিকাঠামো একদমই না থাকে, তাহলে সেখানে কিন্তু এই দেশ থেকে সেখানে দ্রব্য চলাচল করাবে, দ্রব্য পরিবহন করে নিয়ে যাবে। এর ফলে মাল্টিন্যাশনাল কর্পোরেশনের প্রচুর মুনাফা হবে, অ্যাবনর্মাল প্রফিট পাবে মাল্টিন্যাশনাল কর্পোরেশনকে। যে দেশে সে ব্যবসা করছে, যে দেশে সে বিনিয়োগ করছে, সেই দেশের সরকার কিন্তু বলতে পারবে না, সেই দেশের সরকারের সঙ্গে মাল্টিন্যাশনাল কর্পোরেশনের নিজ দেশের উন্নত দেশের সরকারের চুক্তি হয়ে থাকে। সুতরাং ট্যাফু করার উপায় অনুন্নত গরিব দেশের সরকার। দেশের সাধারণ মানুষ যদি সচেতন হয়, চিৎকার করে, চিৎকার চেঁচামেচি করে, কান্না করে, ভাগ্যের দোহাই দেয়, দারিদ্রতার জন্য তারা কান্নাকাটি করে, আর এমএনসি সেই দরিদ্র দেশের মার্কেটকে নিজে কন্ট্রোলে রাখে, সেই দরিদ্র দেশের এক্সপোর্ট কি হবে, রপ্তানি কি হবে, সেই দরিদ্র দেশের ইম্পোর্ট কি হবে, আমদানি কি হবে, সবটাই ঠিক করে। তাহলে এমএনসি অন্যান্য দেশকে এইভাবে বিদেশি মুদ্রা বিনিয়োগ করে সেই দেশের অর্থনীতিকে, সেই দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। নাম্বার 2, নয়া উপনিবেশবাদী দেশগুলির উন্নত দেশগুলির এমএনসি মাল্টিন্যাশনাল কর্পোরেশন উন্নয়নশীল দেশের বাণিজ্যের ক্ষেত্রে হস্তক্ষেপ করে। উন্নয়নশীল দেশের গরিব দেশের ব্যবসায়ী আছে, সেই ব্যবসায়ীগুলোকে কোণঠাসা করে দেয় মাল্টিন্যাশনাল কর্পোরেশনের ব্যবসায়ী সংস্থাগুলি। এদের ক্যাপিটাল অনেক, এদের দ্রব্য অনেক, এরা অনেক সময় কম খরচে বেশি দ্রব্য উৎপাদন করতে পারে। তার কারণ উন্নত দেশের প্রযুক্তি অনেক উন্নত। উন্নয়নশীল দেশে যে প্রযুক্তি উন্নত দেশগুলো বিক্রি করে, সেই প্রযুক্তি কিন্তু রিজেক্টেড প্রযুক্তি, সেই প্রযুক্তি কিন্তু অনুন্নত প্রযুক্তি। সুতরাং উন্নত দেশের মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলি বাণিজ্য ক্ষেত্রে তাদের অবদান আছে, আপাত দৃষ্টিতে অবদান আছে, কিন্তু প্রকৃতপক্ষে অবদান নেই। এই যে ভারতবর্ষে তোমরা দেখছো শপিং মল গুলো গড়ে উঠছে, সবাই শপিং মলে জিনিস কিনতে যাচ্ছে, আর হাজার হাজার লক্ষ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ী, ছোটখাটো ব্যবসায়ী, তাদের বেচা কেনা হচ্ছে না। আবার একটা সময় যারা শপিং মলে গিয়ে আজকে মেজাজের সঙ্গে দ্রব্য কিনছে, মধ্যবিত্ত শ্রেণী বা উচ্চবিত্তরা এটা করে, তারা কিন্তু একদিন হুমড়ি খাবে, তারা জানবে তাদের অর্থনৈতিক অবস্থা আবারও কিন্তু দারিদ্র্যের মধ্যে চলে যাবে। সুতরাং মাল্টিন্যাশনাল কর্পোরেশন উন্নয়নশীল দেশের মধ্যবিত্ত সংখ্যা বেশি থাকুক, গরিব মানুষের সংখ্যা বেশি থাকুক, গরিব মানুষ বেশি থাকলে তারা তো দ্রব্য কিনতে আসবে না, তাই মধ্যবিত্ত সংখ্যাটা একটু বাড়লে তাদের সুবিধা। তাই আমেরিকার মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ভারতের বাজারকে ধরে রাখার চেষ্টা করে। ভারত অনেক সময় আমেরিকার কাছে মাথা নত করে, তার কারণ আমেরিকার সঙ্গে অনেক বাণিজ্য আছে, সেই বাণিজ্য বন্ধ হলে ভারতের অর্থনীতির ক্ষতি হবে। সুতরাং উন্নয়নশীল দেশের উপর মাল্টিন্যাশনাল কর্পোরেশনের অনেক অবদান আছে ঠিকই, খুব ভালো লাগছে, ভালো গাড়িতে চড়ছে, ভালো ট্রেনে চড়ছে, রাস্তাতে ঝা চকচকি রাস্তা, গাড়িতে যাচ্ছে, দুলছে, খুব সুখ হচ্ছে, কিন্তু মাঝে মাঝে টোল ট্যাক্স আদায় করছে। এইটা কিন্তু 100 বছর, 99, 100, 200, 500 বছর কিন্তু এই শোষণ কিন্তু চলতে থাকবে।
সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ভারতকে শোষণ করত, অত্যাচার করত, মানুষ দেখতে পেত, কিন্তু এটা মানুষের চোখে পড়বে না, মানুষের চোখ থেকে অন্ধ। কিন্তু মানুষ বেশি টাকা দিয়ে, তারা পরিশ্রমের পয়সা কিন্তু ওই টোল ট্যাক্সকে দিয়ে ভালো গাড়িতে চলবে, স্পিড আছে এমন ট্রেনে চলবে, কিন্তু এর ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ, ভয়ঙ্কর খারাপ। এই একদিন দারিদ্র্যের মধ্যে উন্নয়নশীল দেশ অনুন্নত দেশ পড়বে, অনুন্নত দেশ আর উঠতেই পারবে না। এটা উঠতে গেলে খুব কঠিন আছে। 3 নাম্বার মাল্টিন্যাশনাল কোম্পানি, উন্নত দেশের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো জন্য ট্রিটি করে, অন্যান্য দেশের গরিব দেশের সঙ্গে ট্রিটি করে, চুক্তি করে, এগ্রিমেন্ট করে নয়া উপনিবেশবাদী দেশগুলো। চুক্তির মাধ্যমে পূর্বতন যে উপনিবেশ ছিল চুক্তির মাধ্যমে সেই উপনিবেশের উপরে আধিপত্য বিস্তার করবে, যে আমার দেশের মাল্টিন্যাশনাল কর্পোরেশন সেখানে বাণিজ্য করবে, এই বাণিজ্যের অধিকার তোমাকে দিতে হবে। তাই মাল্টিন্যাশনাল কোম্পানি কি করবে? মাল্টিন্যাশনাল কোম্পানি সে দেশের বাণিজ্যকে নিয়ন্ত্রণ করবে। মাল্টিন্যাশনাল কোম্পানি আরো দরিদ্র দেশগুলোর উপর, উন্নয়নশীল দেশগুলোর উপর ভূমিকা পালন করে, উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা পালন করে, প্রযুক্তি বিক্রি করে। মাল্টিন্যাশনাল কোম্পানি অনুন্নত দেশে প্রযুক্তি বিক্রি করে, এমএনসি গভর্নমেন্টের চুক্তি অনুযায়ী প্রযুক্তি বিক্রি করে। কিন্তু এই বিক্রির মধ্য দিয়ে সত্যি মাল্টিন্যাশনাল কোম্পানি দরিদ্র দেশের উপকার চাই, উন্নয়নশীল দেশের উপকার চাই কি? না, উন্নয়ন চায় না। এমন প্রযুক্তি বিক্রি করে, বেশি দিন চলে না, এমন প্রযুক্তি বিক্রি করে উন্নত দেশগুলো যে প্রযুক্তিকে ব্যবহার করে রিজেক্ট বলে বাতিল করে, সেইগুলো সস্তায় গরিব দেশ হিসাবে মাল্টিন্যাশনাল কর্পোরেশনের মধ্য দিয়ে কিনে সেই দেশে চালায়। আমাদের দেশে যে এটিএম গুলো প্রায় নষ্ট হয়ে থাকে, উন্নত দেশের কাছ থেকে আমাদের দেশের এই প্রযুক্তিটা কিনে। 4, উন্নয়নশীল দেশে নয়া উপনিবেশবাদী রাষ্ট্রগুলি এমএনসির মাধ্যমে কর্ম বিনিয়োগ করে, প্রচুর কাজ দেয়, খুব অল্প পয়সায়। সেই দেশের বেকার সংখ্যা বেশি, আমি আগেই বলেছি অনুন্নত দেশের বেকারের সংখ্যা বেশি, অনেক দারিদ্রতা বেশি, সেই কারণে অল্প পয়সায় বেশি লোক তারা নিতে পারে, এমএনসি তাদেরকে অনেক কাজ দেয়। আর দরিদ্র দেশের সাধারণ মানুষ আপাত দৃষ্টিতে আমি কিছুই কাজ ছিল না, একটা কাজ তো পেলাম, একটা কোম্পানির চাকরি পেলাম, খুব খুব মজা হয়। কিন্তু যখন নিয়ে নেয় তখন কিন্তু বুঝতে পারে যে আমাদের কি ক্ষতি করছে এই মাল্টিন্যাশনাল কর্পোরেশন। আরো কি করছে? আরো সংস্কৃতি, উন্নত দেশের যে সংস্কৃতি, শিক্ষা, গান বাজনা, নাচ, সেইগুলোকে অনুন্নত দরিদ্র দেশের মধ্যে প্রবেশ করাচ্ছে। তৃতীয় বিশ্বের প্রত্যেক দেশের একটা নিজস্ব সংস্কৃতি ছিল। তৃতীয় বিশ্বের দেশগুলো এখনো উন্নয়নশীল দেশের, এখনো অনুন্নত দেশ যারা আজকে পৃথিবীতে, প্রত্যেকের নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব গান আছে, নিজস্ব বাজনা আছে, নিজস্ব নাটক আছে, নিজস্ব রীতিনীতি আছে। এগুলোকে মাল্টিন্যাশনাল কর্পোরেশন ভেঙে গুড়িয়ে দিচ্ছে। আপাত দৃষ্টিতে এই সমস্ত দরিদ্র দেশের জনগণের যুবক যুবতীরা এবং দরিদ্র দেশের জনগণ মনে করছে যে ওইটা উপনিবেশবাদী উন্নত রাষ্ট্রের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি ভালো, উন্নত সংস্কৃতি, তাদের সবকিছু উন্নতি, সংস্কৃতি উন্নতি, সেই সংস্কৃতিকে গ্রহণ করছে। কিন্তু এটা দরিদ্র দেশের মানুষের যে আচার আচরণ, রুচি, সবকিছু চেঞ্জ করে দিচ্ছে। এটা অর্থাৎ যেটা সুস্থ একটা সংস্কৃতি, নিজস্ব সংস্কৃতি ছিল, আজকে উন্নতির ক্ষেত্রে নিজস্ব সংস্কৃতিকে একদম বাদ দিয়ে নয়, নিজস্ব সংস্কৃতিকে বেস করো,
উন্নত দেশের সবটাই তো উন্নত এমন তো নয়। তাহলে উন্নত দেশের সংস্কৃতির যে উন্নত দিক সেগুলোকে গ্রহণ করা দরকার। সেগুলিকে গ্রহণ না করে তোমার সবটাকে গ্রহণ করে এই অনুন্নত দেশের মানুষের মধ্যে একটা বদহজম হচ্ছে। সুস্থ সংস্কৃতি যেটা ছিল সেটা অপসংস্কৃতি হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে মূল্যবোধ নষ্ট হয়ে যাচ্ছে। এটা মনে রাখতে হবে। উন্নত দেশগুলো মদ্যপান করা শেখায়। অতীতে চীনের ইতিহাস থেকে আমরা জেনেছি ওইভেন যুদ্ধ হয়েছিল, চীনের জনগণকে আগে উপনিবেশিক শক্তিগুলো, ইংরেজ উপনিবেশিক শক্তি, তারা আফিং খাওয়ানো শিখতো, ফ্রিতে দিত, ফ্রিতে আফিং খাওয়ানো শেখাতো। তারপরে তারা আফিং এর নেশা যখন হয়েছে আফিং চাষ করেছে। তারপরে তখন বুঝতে পারলে তখন তারা সেই উপনিবেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছে, লড়াই করেছে। তাই আজকে উন্নত দেশের মাল্টিন্যাশনাল কর্পোরেশন যে অনুন্নত দেশগুলিতে যে সংস্কৃতি চালাচ্ছে, সেই সংস্কৃতি কিন্তু তাদের দেশে ঠিক হতে পারে, কিন্তু অনুন্নত দেশে ঠিক নাও হতে পারে। যতটুকু ঠিক ততটুকু গ্রহণ করলে ঠিক আছে, কিন্তু বহুজাতিক সংস্থাগুলি তারা তারা কিন্তু এইভাবে সংস্কৃতি, উন্নত দেশের সংস্কৃতি চাপিয়ে দিচ্ছে আর অনুন্নত উন্নয়নশীল দেশের সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে অনন্ত দেশের মানুষের প্রতিবাদী যে ক্ষমতা, অনন্ত দেশের তাদের মানুষের মধ্যে যে রুচিবোধ সবকিছু পরিবর্তিত হচ্ছে, তাদের তাদের নৈতিকতা নষ্ট হয়ে যাচ্ছে, তাদের মেরুদণ্ড নষ্ট হয়ে যাচ্ছে, মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। 5 নাম্বার, মাল্টিন্যাশনাল কর্পোরেশনের মাধ্যমে উন্নত দেশগুলো তারা কিন্তু মানে কি বলবো, জনজাতিকে অবলুপ্ত করে দিচ্ছে, বহু জনজাতিকে অবলুপ্ত করে দিচ্ছে মাল্টিন্যাশনাল কর্পোরেশন। বহু জনজাতি বলতে গেলে মাল্টিন্যাশনাল কর্পোরেশন এর মধ্য দিয়ে একে ব্যবহার করে নয়া উপনিবেশবাদী দেশগুলো, উন্নত দেশগুলো, তারা বর্ণ বিদ্বেষকে সমর্থন করছে, বর্ণ বিদ্বেষকে তারা সমর্থন করছে। কি বললাম? নয়া উপনিবেশবাদী দেশগুলো বর্ণ বিদ্বেষকে সমর্থন করছে। তার বড় প্রমাণ হলো দক্ষিণ আফ্রিকাতে, তোমরা জানো কৃষ্ণকায় কালো মানুষেরা তাদের বাঁচার অধিকার, তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য তারা নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে লড়াই করেছে, সশস্ত্র লড়াই করেছে। আর দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী সরকার, কৃষ্ণকায় বিরোধী সরকার, বোথা সরকার তাদের উপর অত্যাচার করেছে। আর নয়া উপনিবেশবাদী রাষ্ট্র হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ড ওই দক্ষিণ আফ্রিকার বোথা সরকারকে সমর্থন করেছে। তাহলে আমরা দেখছি যে মাল্টিন্যাশনাল কর্পোরেশন বর্ণবিদ্বেষকে সাপোর্ট করে। বর্ণবিদ্বেষ কখনই ভালো না। মানুষ জন্মগতভাবে সমান অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। কোন মানুষ কালো হবে, কোন মানুষ ফর্সা হবে, এটা প্রকৃতির উপরে নির্ভর করে, প্রকৃতি প্রদত্ত। যারা যারা আস্তিক মানুষ তারা বলে যে এটা ঈশ্বর প্রদত্ত। তো এই জায়গায় এই যে বর্ণবিদ্বেষ, এই সরকারকে সাপোর্ট করে আমেরিকা এবং ইংল্যান্ড সাধারণ কৃষ্ণকায় মানুষের উপরে অত্যাচার করেছে। এই মাল্টিন্যাশনাল কর্পোরেশন অনেক সময় মানবাধিকার রক্ষা করে, প্রচার করা হয়, মানবাধিকার রক্ষার ক্ষেত্রে ভূমিকা পালন করে আপাত দৃষ্টিতে, কিন্তু প্রকৃতপক্ষে এরা এই কোম্পানি, এই কর্পোরেশন নয়া উপনিবেশবাদী রাষ্ট্রের পক্ষে কাজ করে। আজকে বিভিন্ন
বহু অঞ্চলে অত্যাচার চলছে সারা পৃথিবীতে, আর নয়া উপনিবেশবাদী শক্তি সেই অত্যাচারকে সাপোর্ট করে। এবারে আমরা আলোচনা করব, তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম নয়া উপনিবেশবাদী রাষ্ট্রগুলো মাল্টিন্যাশনাল কর্পোরেশনের মাধ্যমে দরিদ্র উন্নয়নশীল দেশগুলিকে শোষণ করছে এবং বিভিন্নভাবে অত্যাচারও করছে। আমরা দুটো পয়েন্টে আলোচনা করলাম। এক নাম্বার হলো বিদেশি সাহায্য, ফরেন এড, আর দুই নাম্বার হচ্ছে বহুজাতিক কর্পোরেশন, এই দুটো। 3 নাম্বার পয়েন্টে আমি আসবো। 3 নাম্বার হচ্ছে বৈদেশিক বাণিজ্য। দেখো, বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে নয়া উপনিবেশবাদী রাষ্ট্র, উন্নত রাষ্ট্র, তারা অর্থবান, সামরিক দিক থেকে শক্তিশালী, এই রাষ্ট্রগুলো বৈদেশিক বাণিজ্যের মধ্য দিয়ে অনুন্নত দেশের উপর গরিব দেশের উপরে আধিপত্য বিস্তার করছে। শুধু আধিপত্য বিস্তার করছে না, দরিদ্র দেশগুলির উপর বাণিজ্যের ক্ষেত্রে শর্ত দিচ্ছে, তোমার সঙ্গে আমি বাণিজ্য করব, কিন্তু তোমাকে এই শর্ত পালন করতে হবে। এই শর্ত এমনই শর্ত যে দরিদ্র দেশ আরো দরিদ্র হবে, দরিদ্র দেশ তারা আর্থিক উন্নতি করতে পারবে না, এইরকম শর্ত দিচ্ছে। ধনী দেশগুলো নিজেদের স্বার্থে বিশ্ব ব্যাংককে ব্যবহার করছে। এই যে অর্থনৈতিক একটা বড় সংগঠন বিশ্ব ব্যাংক, যার কাছ থেকে গরিব দেশগুলো, উন্নয়নশীল দেশগুলো তারা অর্থ দিয়ে দেশের উৎপাদনকে বাড়াবে। দীর্ঘমেয়াদী লোন বিশ্ব ব্যাংক দেয়, আর স্বল্প মেয়াদী লোন দেয় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF। এই বৈদেশিক বাণিজ্য করবার জন্য যে ঋণ, সেই ঋণের মধ্য দিয়ে উন্নত দেশগুলো গরিব দেশের উপর আধিপত্য বিস্তার করছে। কৃষি পণ্য, দরিদ্র দেশের কৃষি পণ্যগুলো, কোন কৃষি পণ্য উৎপাদন করবে গরিব দেশ, সেটা তার উপরে নির্ভর করে না, তার ইচ্ছার উপরে নির্ভর করে না। আমার দেশে আমি কোন কৃষি পণ্য তৈরি করব আমার হাতে নাই, এইটা ধনী দেশ ঠিক করে দিবে। তাই অর্থাৎ উন্নত দেশের বাণিজ্যে ক্ষতি হবে এমন কৃষি পণ্য গরিব দেশকে উৎপাদন করতে দেয় না, উৎপাদন করতে বাধা দেয়। 7 নাম্বার হচ্ছে সাংস্কৃতিক হাতিয়ার। সাংস্কৃতিক হাতিয়ার নয়া উপনিবেশবাদী, এই সাংস্কৃতিক হাতিয়ারে আমি বলছি যে MNC সংস্কৃতি হাতিয়ারকে ব্যবহার করে উন্নত দেশের স্বার্থে। আর এই পয়েন্টে হচ্ছে সাংস্কৃতিক হাতিয়ার, কালচারাল মেকানিজম, এর মধ্য দিয়ে মানে উন্নত দেশগুলি অনুন্নত বা উন্নয়নশীল বা গরিব দেশগুলোর সংস্কৃতিকে নষ্ট করে দেয়। তৃতীয় বিশ্বের নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব কালচার আছে, নিজস্ব গান বাজনা, সামাজিক প্রথা, রীতিনীতি, ধর্মীয় আচার আচরণ, এগুলো সব আছে, নিজস্বতা আছে। সেই নিজস্বতাকে নষ্ট করে দিচ্ছে উন্নত দেশগুলো। তাদের সংস্কৃতি, তাদের শিক্ষা, তাদের চিন্তাধারা, তাদের আদর্শ, তাদের ভাবধারা, তাদের ইডিওলজি চাপিয়ে দিচ্ছে। আর দরিদ্র দেশগুলোর সরকারও ভীতু, কোনো উপায় নেই, হাত পা বাঁধা। আর দরিদ্র দেশের মানুষ তারাকে লুফে নিচ্ছে, আনন্দ করে নিচ্ছে। কিন্তু এর রিয়াকশন, এর ফল কিন্তু ভালো নয়। তাই আবারও দরিদ্র দেশগুলোকে রিয়াকশন দিতে হবে। দরিদ্র দেশ এই সংস্কৃতিতে খুশি হবে না। এ সংস্কৃতি অপসংস্কৃতি। এক এক দেশের সংস্কৃতির সঙ্গে সেই দেশের জল হাওয়ার মিল আছে। জল, আবহাওয়া, ভৌগোলিক অবস্থানের প্রেক্ষাপটে এক একটা দেশের সংস্কৃতি এক এক রকমের হয়। সুতরাং উন্নত দেশের জিওগ্রাফিক্যাল পজিশন, উন্নত দেশের আবহাওয়া, জলবায়ু, যা
তৃতীয় বিশ্বের অনুন্নত দেশে জলবায়ু তা নয়। তাহলে সেইখানকার সংস্কৃতি, এই যে পানীয় দ্রব্য পান করা, সেই সংস্কৃতি শীত প্রধান বা সেই দেশের প্রেক্ষাপটে ঠিক আছে, কিন্তু নাতিশীতোষ্ণ অঞ্চলে পানীয় দ্রব্য পান করা এটা তো ঠিক নয়। এবং ইতিহাস পড়ে আমরা জেনেছি, যখন উপনিবেশিক শক্তি উপনিবেশ স্থাপন করত এবং উপনিবেশের উপর নিজের আধিপত্য আরো সুদৃঢ় করত, শক্তিশালী করত, তখন কিন্তু উপনিবেশের জনগণ যাতে অ্যাবনর্মাল হয়ে থাকে এমন সংস্কৃতি, এমন খাদ্যাভ্যাস, এমন 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 কথাবার্তা, এমন চলাফেরা, এমন অনুষ্ঠান, এগুলোকে তারা করিয়ে নিত, যার ফলে তাদের প্রতিবাদী শক্তি সেটা নষ্ট হয়ে যেত। তাই উন্নত দেশগুলি তাদের সংস্কৃতি, নিজস্ব সংস্কৃতি অনুন্নত দেশের, গরিব দেশের উপরে চাপিয়ে দিয়ে তাদের নিজস্ব সংস্কৃতিকে ভেঙে দিয়ে আধিপত্য বিস্তার করছে। আর সেই দেশের সংস্কৃতি আজকে উন্নত দেশের হাতে চলে গেছে, আর তার নিজের দেশের হাতে নেই। ৮ নাম্বার, রাজনীতি একটা হাতিয়ার হিসাবে উন্নত উপনিবেশবাদী দেশগুলো রাজনীতিকে হাতিয়ার করছে। প্রয়োজনে অন্য দেশের অভ্যন্তরে দরিদ্র অনুন্নত দেশের রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করছে। এই যে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে একটা ডেমোক্রেটিক সরকার হলো, আবার রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে, চীনের মদত আছে। এখানে পাকিস্তানের, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা পাকিস্তানের মদত আছে। তাহলে এইটা একটা কথা ভাবতে হবে, চীন একটা উন্নত দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র একটা উন্নত দেশ, এরা রাজনীতিকে হাতিয়ার করে সেই দুর্বল দেশকে আরো দুর্বল করে দেয় এবং তার নিজের উপর যাতে নির্ভরশীল হয়ে পড়ে সেই ব্যবস্থা করে, সন্ত্রাসবাদ প্রয়োজনে সৃষ্টি করে, কোনো গভর্নমেন্ট যাতে টিকে না থাকে, অরাজকতা জনগণের মধ্যে সৃষ্টি হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়। সুতরাং এইরকম একটা পরিকল্পনা তৈরি করে, অস্ত্র ব্যবসা করে সাম্রাজ্যবাদী উপনিবেশিক দেশগুলো। তাহলে এইখানে আমরা দেখছি রাজনীতিকে ব্যবহার করছে নয়া উপনিবেশবাদী দেশগুলো। নেক্সট পয়েন্ট হচ্ছে চুক্তি। চুক্তি হচ্ছে এটা তোমার কত নাম্বার পয়েন্ট? এটা তোমার হচ্ছে 5 নাম্বার পয়েন্ট, না 5 না 6। চুক্তি, যাই হোক পয়েন্ট যাই হোক, তোমরা আলোচনাটা ভালো করে শোনো। চুক্তি করে বা এগ্রিমেন্ট করে নয়া উপনিবেশবাদী দেশগুলো দরিদ্র উন্নয়নশীল বা দেশগুলোর উপরে তাদের নিয়ন্ত্রণ কায়েম করছে, শোষণকে অব্যাহত রাখছে, এমন চুক্তি করছে। চুক্তির শর্ত এমন ভাবে ঠিক করছে, এখানে গরিব দেশের সঙ্গে চুক্তি হলে গরিব দেশের কর্তৃত্ব থাকে না, উন্নত দেশের কর্তৃত্ব থাকে। তাই চুক্তি তৈরি করার সময় সেখানে কিন্তু তাদের আধিপত্য থাকছে, শোষণ থাকছে। উন্নত দেশগুলো আজকে চুক্তি করছে সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলির সঙ্গে, পূর্বতন উপনিবেশগুলির সঙ্গে, তারা আজকে স্বাধীন। চুক্তি করার সময় এমন ভাবে মানে চুক্তিটা করছে যাতে দরিদ্র দেশের উপর তার আধিপত্য থাকে। এই তো আফ্রিকা মহাদেশে ফ্রান্সের উপনিবেশ ছিল, তো সেখানে সেনা আছে, সেটা চুক্তি করে সেনা আছে। তাহলে চুক্তি করে সেনা আছে, সেই সেনা থেকে সেখানকার রাজনৈতিক সার্বভৌমত্বকেও ক্ষুণ্ণ করে দিচ্ছে। 2025 জানুয়ারি মাসে আফ্রিকার দেশগুলোর সঙ্গে, বহু দেশের সঙ্গে চুক্তি হয়েছে ফ্রান্স গভর্নমেন্টের, যে তারা সেনা আস্তে আস্তে প্রত্যাহার করে নেবে, এবং সেনা প্রত্যাহার প্রক্রিয়াটা শুরু হয়েছে। তারপরে অস্ত্র বাণিজ্য, এই অস্ত্র বাণিজ্য করে নয়া, এটা একটা পয়েন্ট, নয়া উপনিবেশবাদী দেশগুলো তারা কিন্তু অনুন্নত দেশগুলোকে আরো দুর্বল করে দিচ্ছে, অনুন্নত দেশগুলোকে শোষণের বেড়াজালে আটকে ফেলছে।
আজকে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র তৈরি করে, নিজের দেশের নিরাপত্তার জন্য এক ধরনের অস্ত্র তৈরি করে, আর বিদেশের বাজারে বিক্রি করার জন্য আরেক ধরনের অস্ত্র তৈরি করে। সেই অস্ত্র বিক্রি করার জন্য মার্কিন ফরেন পলিসির লক্ষ্যই হচ্ছে দুটি দেশের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দেওয়া, একাধিক দেশের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে যুদ্ধ পরোক্ষভাবে যাতে সৃষ্টি হয়, যুদ্ধের আবহাওয়া যাতে তৈরি হয়, তাহলে কিন্তু অস্ত্র বাণিজ্যটা ভালো চলবে। আজকে ভারতের মধ্যবিত্ত সংখ্যা বেশি, দ্রব্য বেশি কিনবে, তাই ভারতের মার্কেট দরকার। আর পাকিস্তান যুদ্ধ করতে ভালোবাসে, ভারত বিরোধী যুদ্ধনীতি গ্রহণ করে এবং একাধিকবার পাকিস্তান ভারতকে আক্রমণ করেছে। তাহলে পাকিস্তান অস্ত্র কিনবে, ভারত বেশি অস্ত্র কিনবে না। তাহলে পাকিস্তানকেও আমার হাতে রাখতে হবে। তাহলে পাকিস্তানকে অস্ত্র বিক্রির মধ্যে দিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র তার নয়া উপনিবেশিকতাকে বজায় রেখেছে। পরবর্তীকালে আমেরিকার পাশাপাশি চীনও পাকিস্তানকে অস্ত্র বেচার একটা বাজার হিসেবে ব্যবহার করছে। আজকে আমেরিকা বিশ্বের প্রায় দেশের অস্ত্র বিক্রি করে তার অর্থ ভান্ডার পরিপূর্ণ করছে, যার ন্যাশনাল ইনকাম এর বেশিরভাগ অধিকাংশই আসছে অস্ত্র থেকে। তার বিভিন্ন বাণিজ্য আছে, বাণিজ্য অবশ্যই আছে আমেরিকার, যেখানে তাইওয়ান হচ্ছে আমেরিকার অষ্টম বাণিজ্য কেন্দ্র। তাই তাইওয়ান সরকারকে অস্ত্র দিয়ে, তাকে সামরিক শক্তি সাহায্য দিয়ে তাকে তার অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। তাইওয়ানের ক্ষেত্রে চীনের ওয়ান চায়না পলিসি, অর্থাৎ চীন দাবি করে তাইওয়ান আমাদের, আমরা যেমন দাবি করি কাশ্মীর আমাদের, পাকিস্তান যেমন দাবি করে কাশ্মীর আমাদের, তাই তাইওয়ানকে দাবি করে চীন। তাহলে এক্ষেত্রে আমেরিকা এখানে মার্কেট ধরে রাখছে, বিশাল মার্কেট হচ্ছে তাইওয়ান। আর তাইওয়ানে মার্কেট ধরে রাখার সুবাদে, বাণিজ্যিক সুবাদে, সেখানে আবার তাইওয়ানের সার্বভৌমত্ব চীনকে প্রতিরোধ করবার জন্য অস্ত্র বিক্রি করছে। তাইওয়ান এবং চীন বর্ডারে চীনা যুদ্ধ জাহাজ সবসময় মহড়া দিচ্ছে। তাহলে এখানে অস্ত্র প্রতিযোগিতা চলছে, অস্ত্র বাণিজ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আয়ের বিরাট অংশ আছে অস্ত্র বাণিজ্য থেকে। ফ্রান্স অস্ত্র বাণিজ্য করে, অস্ত্র ব্যবসা করে, ইংল্যান্ড অস্ত্র ব্যবসা করে, রাশিয়া অস্ত্র ব্যবসা করে। এই যে রাশিয়ার থেকে ভারত অস্ত্র কিনেছে, রাশিয়ার থেকে বহু দেশ অস্ত্র কিনেছে ও বাংলাদেশ অস্ত্র কিনেছে। আমেরিকার থেকে যেমন অস্ত্র কিনছে, রাশিয়া থেকে কিনছে, ফ্রান্স থেকে ভারত রাফাইল বিমান, যুদ্ধ বিমান কিনছে। সুতরাং অস্ত্র ব্যবসার মধ্য দিয়ে গরিব দেশগুলিকে আরো অন্যভাবে শোষণ বজায় রাখছে। আজকে ভারত অবশ্য এরকম পর্যায়ে পৌঁছানোর দিকে যে ভারতের কাছ থেকে 90টা দেশ অস্ত্র কিনে বর্তমানে। তাহলে ভারতও কিন্তু অস্ত্র ব্যবসা করছে, ভারত আবার অন্য দেশ কাছ থেকে অস্ত্র কিনছে। এই যে পাকিস্তান এই আগস্ট মাসে অনেকগুলো যুদ্ধ জাহাজ চীনের কাছ থেকে কিনবে, আর চীন এখানে পাকিস্তানকে সস্তায় যুদ্ধ জাহাজ দেবে। 50% লেস করে এই যুদ্ধ জাহাজ পাকিস্তান গভর্নমেন্টকে চীনা গভর্নমেন্ট দিতে রাজি হয়েছে। যাই হোক, এই যে অস্ত্র বাণিজ্য, এর মধ্য দিয়ে উপনিবেশবাদী শক্তিগুলো কিন্তু দরিদ্র দেশগুলিকে আরো শোষণ করছে, যুদ্ধের আবহাওয়াটা তৈরি করে ফেলছে। যে দেশ, সেই দেশই আবার অস্ত্র সাপ্লাই দিচ্ছে। যাই হোক, তাই আজকে পৃথিবীতে যে জাতীয় স্বার্থকে প্রত্যেকটা গভর্নমেন্ট গুরুত্ব দিচ্ছে তার ফরেন পলিসিতে, এবং আধিপত্য কায়েমের প্রবণতা উন্নত দেশগুলির বেশি, আর দরিদ্র দেশগুলো বাঁচার জন্য ওই উন্নত দেশগুলোর কাছ থেকে অস্ত্র কিনতে বাধ্য হচ্ছে। তারপরে হচ্ছে 8 নাম্বার একটা লাস্ট পয়েন্ট, সামরিক হাতিয়ার, মিলিটারি হাতিয়ার। দেখো, মিলিটারি হাতিয়ার, মিলিটারি সেনা আর মধ্য সেনা পাঠিয়ে অন্য দেশের গরিব দেশের উপর উন্নত দেশগুলো শোষণ করছে। কিভাবে শোষণ করছে? উন্নত দেশগুলো অজুহাত, এক্সকিউজ দেখে তাকে একটা দায়ী করে এবং সম্মিলিত জাতিপুঞ্জ ইউএনওকে ব্যবহার করে নিজেদের স্বার্থে।
2002 সালে ইরাকের প্রেসিডেন্টকে আন্তর্জাতিক সম্মেলনে দায়ী করা হলো যে ইরাক এমন অস্ত্র তৈরি করেছে যে অস্ত্র ব্যবহার করলে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। ইরাক এর প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন মানব অধিকার লঙ্ঘন করেছে, দিল্লিতে একই দিনে 250 মানুষকে হত্যা করেছে। তাহলে ইরাকের প্রেসিডেন্ট মানব অধিকার লঙ্ঘন করেছে, ইরাকের প্রেসিডেন্ট আজকে অস্ত্র বানাচ্ছে। সুতরাং এর উপরে হামলা, এর উপরে ইরাকের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি হয়েছে, তাতে কোনো কথা শুনেনি ইরাকের প্রেসিডেন্ট। আলাপ আলোচনার করেও কোনো সমাধান হয়নি। তাই এখন যুদ্ধ করতে হবে, তাই মিলিটারি প্রয়োগ করতে হবে। এখানে অনেক দেশ কিন্তু আমেরিকাকে সাপোর্ট করেনি 2003-এর তোমার ইরাকের বিরুদ্ধে যুদ্ধে। সম্মিলিত জাতিপুঞ্জের বাহিনী, এখানে ব্রিটেন সেনা দিয়েছে, ফ্রান্স, জাপান, ভারত, চীন এইসব দেশ কিন্তু আমেরিকাকে সেনা দেয়নি। ব্রিটেন এবং আমেরিকার স্বার্থ ছিল ব্রিটেনের কোম্পানি ইরাক থেকে তেল শোধন করে তুলবে, এই তার স্বার্থ। আর আমেরিকার কোম্পানি সৌদি আরবকে তেল তুলছে, আর ইরাকের তেলের চাবিটা নিজের হাতে নিতে হবে। সাদ্দাম যেখানে বাধা দিচ্ছে, তাই সেই দেশটাকে আক্রমণ করতে হবে, এবং আক্রমণ করে সেই দেশটাকে ক্ষমতাচ্যুত করলো সাদ্দামকে, এবং সেখানে একটা পাপেট গভর্নমেন্ট তৈরি করলো। এই পাপেট গভর্নমেন্টের মাধ্যমে আমেরিকা গভর্নমেন্ট সেখানে সাদ্দাম হোসেনের ফাঁসি দেওয়ালো। তাহলে ফাঁসি হয়ে গেল, তাহলে কেন আমেরিকার সেনা আছে সেখানে? আজও সেখানে আমেরিকার সেনা আছে, মিলিটারি দিয়ে। সেই পাপেট গভর্নমেন্ট পুতুল সরকারকে, ইরাকের পুতুল সরকারকে মিলিটারি দিয়ে তোমার সিকিউরিটি দিয়েছে। আফগানিস্তানে লাদেনকে হত্যা করার পরিকল্পনা, লাদেনকে হত্যার উদ্দেশ্যে, সন্ত্রাসবাদ দমনের উদ্দেশ্যে আমেরিকা সেনা পাঠিয়েছিল 2001 সালে 11ই সেপ্টেম্বরে। তো তখন আফগানিস্তানে 2020-তে সেনা প্রত্যাহার করেছে আমেরিকা। এতদিন কেন সেনা থাকলো? 20 বছর সেনা কেন থাকলো? এটা হলো সামরিক শক্তির মধ্য দিয়ে সেই দেশের উপর আধিপত্য বিস্তার করা। তালিবান সরকার আসার পর থেকে তারা সেনা প্রত্যাহার করে নিয়েছে। এইভাবে আমেরিকা থাইল্যান্ডে সামরিক ঘাঁটি স্থাপন করেছে, বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি আমেরিকার আছে। আবার পূর্বতন সোভিয়েত রাশিয়া ওই 1962 সালে কিউবাতে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সামরিক ঘাঁটি স্থাপন করেছিল। তাহলে সামরিক ঘাঁটি স্থাপন একাধিক রাষ্ট্র করছে, উন্নত দেশগুলো করেছে। সোভিয়েত ইউনিয়ন তখন একটা উন্নত দেশের পর্যায়ে ছিল, কিন্তু পরে চীন সামরিক ঘাঁটি তৈরি করছে। চীন শ্রীলঙ্কাতে হাম্বার দ্বীপে যুদ্ধ জাহাজ রেখেছে এবং এই বন্দরকে সে নিয়ন্ত্রণ করছে। আমেরিকা আজকে সেন্ট মার্টিন দ্বীপে বাংলাদেশে তার কর্তৃত্ব কায়েম করছে, গোটা বাংলাদেশে সে কর্তৃত্ব করবার চেষ্টা করছে। চীন গোটা বাংলাদেশের মাটিকে নিজের স্বার্থে ব্যবহার করবার চেষ্টা করছে, সেখানে সামরিক শক্তি চাইলেই চীন বাংলাদেশকে দেবে। তাহলে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক ক্ষেত্রে সংকট, প্রাকৃতিক দুর্যোগ হলে সে একটা সংকট, ভূমিকম্প হলে তাহলে মিলিটারি দিয়ে সাহায্য করবে। নয়া উপনিবেশবাদী রাষ্ট্রগুলো, শক্তিশালী রাষ্ট্রগুলো দুর্বল রাষ্ট্রকে দেবে, দেওয়ার পরে কিন্তু সেখান থেকে সেনা আর প্রত্যাহার করতে চাইবে না, প্রত্যাহার করেও না। আমরা এর উদাহরণ অনেক জানি। আজকে তুরস্ককে আমেরিকা যুক্তরাষ্ট্র সামরিক শক্তি দিয়ে সাহায্য করছে, অস্ত্র বিক্রি করছে। আজকে ইরানের এগেনস্টে অ্যাকশন নিল, ইরান আমেরিকার কথা শুনতো না, এটাই হলো ইরানের দোষ। তাই ইরান আজ মার্কিন যুক্তরাষ্ট্র তার অস্ত্র বেচার বা সামরিক শক্তি বৃদ্ধি করবার জন্য, সোভিয়েত ইউনিয়নকে প্রতিরোধ করবার জন্য 1949 সালে 4 এপ্রিল ন্যাটো তৈরি করছে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন তৈরি করেছে। প্রথমে 12টা, তারপরে 13টা রাষ্ট্র, বর্তমানে এখন ন্যাটোর 30টা রাষ্ট্র রয়েছে। সিয়াটো, সেন্টো, ন্যাটো, এগুলো যেহেতু সোভিয়েত ইউনিয়নে ভাঙন ধরেছে, পরবর্তীকালে এর একটা ভূমিকা কমে গিয়েছিল, কিন্তু বর্তমানে ন্যাটো রাশিয়ার এগেনস্টে বিশালভাবে ভূমিকা নিচ্ছে। এটা হলো সামরিক শক্তি জোট। ন্যাটোর অন্তর্ভুক্ত কোনো সামরিক শক্তি এর ক্ষেত্রে রাশিয়াকে সাহায্য করতে পারবে না এই 30টা দেশ। এইটা হলো আমেরিকার একটা সামরিক
একটা প্ল্যান। দেখো যে ভারত মহাসাগরে ভারতের যুদ্ধ জাহাজ মহড়া দিচ্ছে, অস্ট্রেলিয়ার যুদ্ধ জাহাজ মহড়া দিচ্ছে এবং আমেরিকার যুদ্ধ জাহাজ এখানে মহড়া দিচ্ছে এবং কিছু এখানে 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 রাশিয়ারও কিছু যুদ্ধ জাহাজ রয়েছে। চীন এখানে ঢোকার চেষ্টা করছে। এখন চীনকে প্রতিরোধ করবার চেষ্টা করছে ভারত, আমেরিকা এবং অস্ট্রেলিয়া যৌথভাবে, যাতে চীনের যুদ্ধ জাহাজ ভারত মহাসাগরে প্রবেশ করতে না পারে। তখন ভারত মহাসাগর হচ্ছে বাণিজ্যের দিক থেকে তৃতীয় একটা মহাসাগর, তৃতীয় স্থান, এই তৃতীয় পজিশনে আছে বাণিজ্যের দিক থেকে। সুতরাং এই বাণিজ্য ক্ষেত্রটাকে চীন দখল করতে চায়। চীন ভারতকে চারিদিক থেকে বেষ্টনী তৈরি করে ফেলেছে। মায়ানমারে সামরিক ঘাঁটি আছে চীনের, নেপালে সামরিক ঘাঁটি, অর্থনৈতিক আধিপত্য নেপালের উপরে আছে। আজকে তিব্বতের উপরে, তিব্বতের সার্বভৌমত্বই নেই, তিব্বতে পুরো চীন নিয়ন্ত্রণে। ভারতের লাদাখ ভূখণ্ডে বর্তমানে, আর আগে ছিল কাশ্মীর, লাদাখ জেলার একটা অংশ আকসাই চীনের নিয়ন্ত্রণে। পাকিস্তানের মাটি আজকে চীন ব্যবহার করে চীন পাকিস্তানকে নিয়ন্ত্রণ করে। শ্রীলঙ্কাকে পাকিস্তান নিয়ন্ত্রণ, চীন নিয়ন্ত্রণ করছে শ্রীলঙ্কাকে। তাহলে ভারতের চারিদিকে কিন্তু চীন। আফগানিস্তানের সঙ্গেও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাহলে এখন দেখো যে অস্ত্র বা সামরিক হাতিয়ার এবং অস্ত্র প্রতিযোগিতা, সামরিক হাতিয়ার, এর মধ্য দিয়ে উপনিবেশিকতাবাদী দেশ, নয়া উপনিবেশবাদী দেশ, উপনিবেশিকতাবাদী দ্বিতীয় মহাযুদ্ধের পরে তারা নয়া উপনিবেশবাদী দেশ, সেই উন্নত উপনিবেশবাদী দেশগুলো গরিব দেশের উপরে আধিপত্য বিস্তার করছে। তাইলে আমরা মোটামুটি 8টা পয়েন্টের মধ্য দিয়ে 8টা হাতিয়ার। 1 নাম্বার আমি রিপিট দিই, বিদেশি সাহায্য, এর মাধ্যমে উন্নত দেশগুলো গরিব দেশগুলোর উপরে শোষণ চালাচ্ছে। 2, বহুজাতিক কর্পোরেশনের মাধ্যমে উন্নত ধনী দেশগুলো গরিব উন্নয়নশীল দেশগুলোর উপরে আধিপত্য বিস্তার করছে। আমরা বহুজাতিক কর্পোরেশনের 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, আমরা একাধিক পয়েন্ট আমরা আলোচনা করেছি। তারপরে আমরা চলে আসলাম 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে তোমার প্রযুক্তি, 3 নাম্বার হচ্ছে বৈদেশিক সাহায্য, বৈদেশিক সাহায্য। 4 নাম্বার হচ্ছে চুক্তি। 5 নাম্বার হচ্ছে অস্ত্র বাণিজ্য। 6 নাম্বার সামরিক হাতিয়ার। তারপরে হচ্ছে তোমার সাংস্কৃতিক হাতিয়ার, রাজনৈতিক হাতিয়ার। এগুলো হচ্ছে পয়েন্ট। আজকের ভিডিও অনেকটা বড় হয়ে গেল, তোমরা ভালো করে দেখবে, বোঝার চেষ্টা করবে। বুঝলে তোমরা নোট পড়ো, বই পড়ো, যাই পড়ো তোমাদের ভালো লাগবে, হ্যাঁ মনে থাকবে। জিনিসগুলো বোঝার চেষ্টা করবে, কমেন্ট করবে, যদি কোনো অসুবিধা হয় আমি উত্তর দেবো। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করি।